গাজা ফ্লোটিলা সংকট, ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি, শান্তির পথে এগোচ্ছে মিশর। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে সরকার। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কতদূর? মার্কিন নৌবাহিনীর স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পে পেন্টাগনের অনুমোদন। আসসালামু আলাইকুম, আমি তানবীর আলম, আপনাকে স্বাগতম গ্লোবাল নিউজে। এতক্ষণ আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেখছিলেন। গাজা ফ্লোটিলা সংকট, ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ১৩০ জন মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠানো হয়েছে, যারা গাজা উপত্যকার দিকে যাত্রা করছিলেন সুমুদ ফ্লোটিলা নামে একটি আন্তর্জাতিক ত্রাণ অভিযানে অংশ নিয়ে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, আলিনবি সেতু দিয়ে সীমান্ত পারাপারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই কর্মীদের মধ্যে অন্তত ২২টি দেশের নাগরিক রয়েছেন, যাদের মধ্যে রয়েছে বাহরাইন, তিউনিশিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ব্রাজিল, সুইজারল্যান্ড সহ আরও অনেকে। গত সপ্তাহে ইসরায়েলি সেনারা ৪২টি নৌকা আটক করে এবং ৪৫০ জনের বেশি কর্মীকে গ্রেফতার করে, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইতোমধ্যে ইতালি, তুরস্ক ও ইউরোপের আরও ২টি দেশে শতাধিক কর্মীকে ফেরত পাঠানো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, আটক অবস্থায় কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে, যাদের মধ্যে কেউ খাঁচায় বন্দী ছিলেন, কেউ মারধরের শিকার হয়েছেন, এমনকি জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকেও জোরপূর্বক ইসরায়েলি পতাকা পরতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। সুইজারল্যান্ড, স্পেন ও সুইডেনের কর্মীরা জানিয়েছেন, তাদের ঘুমাতে দেওয়া হয়নি, পর্যাপ্ত খাবার পানি দেওয়া হয়নি এবং কেউ কেউ লাথি ও ঘুষির আঘাত পেয়েছেন। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি, শান্তির পথে এগোচ্ছে মিশর। গাজা উপত্যকায় চলমান সংঘাত ও মানবিক সংকট নিরসনে একটি কার্যকর রাজনৈতিক প্রক্রিয়া গঠনের উদ্যোগ নিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেলাতি জানিয়েছেন, শার্ম আল শেখে অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ সংলাপ শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনা এগোচ্ছে। আবদেলাতি জানান, আলোচনার মূল লক্ষ্য হল গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা দেওয়া। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল ন্যায়সঙ্গত শান্তির পথকে সুদৃঢ় করা, যেখানে ২ রাষ্ট্রভিত্তিক সমঝোতা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনার প্রথম দিন ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আশাবাদী মনোভাব প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে, যার অধিকাংশই নারী ও শিশু। অঞ্চলটি এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে খাদ্য সংকট, বাস্তুচ্যুতি ও মহামারী। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে সরকার। বাংলাদেশ সরকার জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি ২০টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। সরকারি নথি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হবে ২০২৭-এর মধ্যে এবং অর্থ পরিশোধ হবে ১০ বছরের কিস্তিতে, যা চলবে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত। J-10CE হচ্ছে চীনা বিমানবাহিনীর J-10C মডেলের রপ্তানি সংস্করণ, যা 4.5 প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে পরিচিত। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে স্থল উভয় ধরনের যুদ্ধ পরিচালনায় সক্ষম। প্রতিটি জেটের মূল্য প্রায় ৬ কোটি ডলার, যার সঙ্গে প্রশিক্ষণ, যন্ত্রাংশ, বিমা, অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য খরচ যুক্ত হয়ে দাঁড়াবে ২২০ কোটি ডলার। এই চুক্তি বাস্তবায়ন হবে সরকার টু সরকার পদ্ধতিতে, যার জন্য ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান। চুক্তির খসড়া যাচাই, মূল্য নির্ধারণ, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব এই কমিটির উপর বর্তাবে। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর মোট এয়ারক্রাফট সংখ্যা ২১২টি, যার মধ্যে ৪৪টি ফাইটার জেট রয়েছে। নতুন J-10CE সংযোজনের মাধ্যমে বাহিনী আরও আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও আকাশ প্রতিরক্ষা ক্ষমতায় নতুন যুগে প্রবেশ করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কতদূর? ২ বছর আগে ৭ অক্টোবর গাজা উপত্যকায় শুরু হয়েছিল এক ভয়াবহ অধ্যায়, যা বিশ্ববাসীর কাছে গণহত্যা, দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে উঠেছে। এই ২ বছরের মধ্যে প্রতিদিন শত শত মানুষের মৃত্যুর খবর এসেছে। আরব ও পশ্চিমা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান উঠেছে বারবার।
কিন্তু বাস্তবতা বলছে যুদ্ধবিরতির উদ্যোগ 8 বার নেওয়া হলেও প্রতিবারই তা ব্যর্থ হয়েছে। এবার নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা। এই প্রস্তাবের মাধ্যমে গাজা পুনর্গঠন, বন্দি বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ এবং হামাসের নিরস্ত্রীকরণ সহ একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 10 অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার আগে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুঙ্গে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়নের জন্য শুধু ট্রাম্পের সদিচ্ছা যথেষ্ট নয়। হামাস ও ইসরায়েল উভয় পক্ষকেই বড় ছাড় দিতে হবে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াল মায়ার্জের মতে, পরিকল্পনাটি পক্ষপাতদুষ্ট এবং অসঙ্গতিপূর্ণ হলেও এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক সমর্থন পাওয়া শান্তি উদ্যোগ। হামাসের জন্য প্রস্তাবে রয়েছে কিছু সুবিধা, যেমন গণহত্যা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দীদের মুক্তি। তবে একই সঙ্গে রয়েছে বড় ঝুঁকি, যেমন নিরস্ত্রীকরণ, রাজনৈতিক প্রভাব হারানো এবং নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা। অন্যদিকে ইসরায়েল পাবে বন্দীদের প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি। তবে তাদেরও ছাড় দিতে হবে, যেমন হামাস যোদ্ধাদের সাধারণ ক্ষমা এবং বৃহত্তর ইসরায়েল চিন্তা থেকে সরে আসা। বিশ্লেষকেরা বলছেন, হামাসের প্রধান আলোচনার হাতিয়ার ছিল জিম্মিরা। ট্রাম্পের পরিকল্পনায় প্রথম 72 ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত রয়েছে, যা হামাসের সামরিক অবস্থান দুর্বল করে দিতে পারে। কাতারে অবস্থানরত হামাস নেতাদেরও বোঝানো হয়েছে, জিম্মিদের ধরে রাখা এখন উড়তো বোঝা হয়ে দাঁড়িয়েছে। এদিকে পশ্চিমা শক্তিগুলোর দ্বৈত নীতির সমালোচনা উঠেছে। তারা গণতন্ত্রের কথা বললেও ফিলিস্তিনে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে তা নির্ধারণ করে দিচ্ছে। ইয়াল মায়ার্জ বলছেন, প্রকৃত সার্বভৌমত্ব মানে জনগণের স্বাধীনভাবে সরকার নির্বাচনের অধিকার। বর্তমানে মিশরে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। হামাস কিছু বিষয়ে ছাড় দিচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে, যা বিশ্ব শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকেরা বলছেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখন নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য, মধ্যপন্থী নেতৃত্ব এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। যদি বিশ্ব নেতারা যুদ্ধবিরতির পরও মনোযোগ ধরে রাখেন, তাহলে আজকের ক্ষীণ আশার আলো একদিন সত্যিকারের শান্তির পথে রূপ নিতে পারে। মার্কিন নৌবাহিনীর স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পে পেন্টাগনের অনুমোদন। মার্কিন নৌবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা শক্তি মদনায়নের পথে বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে। এই সপ্তাহেই পেন্টাগন অনুমোদন দিতে যাচ্ছে একটি নতুন স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প, যা পুরনো FA-18 সুপার হর্নেট জেটগুলোর স্থলাভিষিক্ত হবে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইতিমধ্যে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই প্রকল্পে প্রতিযোগিতায় রয়েছে বোয়িং ও নর্থ্রপ গ্রুম্যান, 2 মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট। নতুন ক্যারিয়ার ভিত্তিক জেটটি হবে এমন একটি স্টেলথ ফাইটার, যা গোপনে হামলা চালাতে সক্ষম এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারবে। 1990 থেকে পরিষেবায় থাকা সুপার হর্নেট বহাদের জায়গায় এই নতুন জেট যুক্ত হবে। তবে প্রকল্পটি বিলম্বিত হয়েছে বেশ কয়েকবার। বসন্ত ও গ্রীষ্মে পেন্টাগন ও কংগ্রেসের মধ্যে তহবিল বিরোধের কারণে অগ্রগতি থমকে যায়। পেন্টাগন এই প্রকল্পের জন্য $74 মিলিয়ন চেয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং ও সরবরাহ শৃঙ্খলা নিয়ে উদ্বেগ থাকায় কিছু কর্মকর্তা 3 বছর পর্যন্ত বিলম্বের প্রস্তাব দেন। মার্চে বোয়িংকে F-47Z তৈরির চুক্তি দেওয়ার পর প্রশ্ন ওঠে, তারা কি পর্যাপ্ত ইঞ্জিনিয়ার নিয়োগ করতে পারবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে কংগ্রেস ও নৌবাহিনী চুক্তি এগিয়ে নিতে আগ্রহী। FA-XX নামে এই নতুন জেটের পরিমাণ, মূল্য ও সময়সীমা এখনও গোপন রাখা হয়েছে। তবে পূর্ববর্তী প্রকল্প যেমন F-35 অভিজ্ঞতা বলছে, এই ধরনের চুক্তির মূল্য জীবদ্দশায় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে 270টিরও বেশি লকহিড মার্কিন কর্পোরেট জেট কেনার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে নতুন স্টেলথ জেটগুলো 2030 সালের মধ্যে পরিষেবায় যুক্ত হবে এবং যুক্তরাষ্ট্রের সামরিক মাত্রায় নতুন মাত্রা যোগ করবে।